কবিগুরু বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। কিন্তু সত্যি বলছি, চিত্ত মোটেও ভয় শূন্য নয়, বরং পরিস্থিতি যা তাতে চিত্ত ভয় পূর্ণ হওয়া উচিত। ভাবছেন কেন এই কথা বলছি? কেন আবার ভয় পেতে বলছি? কিসের ভয়ের কথা বলছি? আজকে কোনো রাজনৈতিক ঘটনা বা দুর্ঘটনা কিংবা যুদ্ধের পরিস্থিতির ভয়ের কথা বলবো না। বলবো এই বিষয়গুলো থেকে আমাদের জীবন যার ওপর সবচেয়ে বেশি করে নির্ভর তার কথা, অর্থাৎ প্রকৃতির কথা। ভয় পেতে বলবো সেই প্রকৃতিকে। কিন্তু কেন, এই প্রশ্ন করছেন তো? কারণ প্রতিদিন প্রতিনিয়ত আমরা এই প্রকৃতির ওপর আঘাত করে চলেছি। যদি প্রকৃতি সেই আঘাত ফিরিয়ে দেয় তবে কি হতে পারে ভাবতে পারেন? কিছুদিন আগে উত্তরকাশী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে খবর সামনে এসেছিল। এখন সেই তালিকায় নাম উঠছে আমার, আপনার, আমাদের সবার প্রিয় সিকিমে। 2025-এ আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে সিকিম। প্রকৃতির রুদ্র রোষের কোপ কেন বারবার পড়ছে এই সিকিমের ওপর? এই সমস্যার সমাধান কি? অপরূপ সুন্দরী সিকিমে আর কি ঘুরতে যাওয়া যাবে না? আশঙ্কাটা সেখানে। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। পর্বত ঘেরা এক শান্ত সৌন্দর্য এই সিকিম। ফুলে ঢাকা পাহাড়ি ঢাল, মেঘ ছোঁয়া পথ, মঠের ঘণ্টাধ্বনি আর সরু নদীর গান, এসব মিলিয়ে সিকিম যেন এক জীবন্ত কবিতা। মানুষ যায় সেখানে মুক্ত বাতাস নিতে, প্রকৃতির কোলে নিঃশব্দে সময় কাটাতে, হিমালয়ের ছোঁয়া পেতে। হিমালয়ের ছোট্ট রানী যেন শান্তি খোঁজার এক গন্তব্য। কিন্তু প্রশ্ন হলো, মানুষ যে ভালোবাসার টানে সিকিমে বেড়াতে যায়, সেই ভালোবাসাতেই কি তারা প্রকৃতির সিকিমের যত্ন নেয়? হয়তো না। ভ্রমণ পিপাসুদের টানে যা ঘটে তার মধ্যে কি কি আছে জানেন? এক এক করে আপনাদেরকে বলি। এই সিকিমের ওপর আমরা লক্ষ্য করছি গত কয়েক বছরে অতিরিক্ত পর্যটন চাপ বেড়েছে। ডেস্টিনেশনগুলো বেড়েছে। গ্যাংটক, লাচুং, ইউমথাং, এই সমস্ত জায়গায় এখন অফ সিজনেও পর্যটকের ঢল নামছে। ছোট্ট শহর, ছোট রাস্তা, কিন্তু যানবাহন অনেক বেশি। কিন্তু খেয়াল করে দেখবেন যে সিকিমে যারা গিয়েছেন তারা জানেন যে এই রাস্তা দিয়ে চলার, বা সিকিমের রাস্তা দিয়ে, গ্যাংটকের রাস্তা দিয়ে চলার একটা নির্দিষ্ট ট্রাফিক রুল সেখানকার গাড়ি চালকরা মেনটেন করেন। তার জন্য খুব বেশি যে ট্রাফিক মেনটেন্স করার লোক দরকার পড়ে এমনটা নয়। দেখবেন সেখানে গাড়ি ওভারটেক করে না, গাড়ি পর চলছে। এটা তো সেখানকার মানুষেরাই ডিসিপ্লিন মেনটেন করছে। কিন্তু বাইরে থেকে যারা যাচ্ছেন তারা কি আদৌ ডিসিপ্লিন মানছেন? যদি মানে, তাহলে গত কয়েক বছরে সিকিমে প্লাস্টিক দূষণ এতটা বাড়ত না। বহিরাগত পর্যটকদের একটা বড় অংশ তারা প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন এসব ব্যবহার করে এবং তারপর যেখানে সেখানে ফেলে দেয়। পাহাড়ের এইসব পরিষ্কার করা অত্যন্ত কঠিন, কারণ খাদের মধ্যে পড়ে থাকা জিনিসগুলো তুলে আনা সম্ভব না। নদীতে চলে গেলে সেটা পাওয়া যায় না, বা নদীও দূষিত হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পর্যটকদের এই অসচেতনতা সিকিমকে দূষণ বাড়িয়েই চলেছে। সিকিমে জলবায়ু ভারসাম্য নষ্টও এর আরেকটি কারণ। কারণ অতিরিক্ত গাড়ি চলছে, ডিজেল চালিত গাড়ি, ট্যুরিস্ট ভ্যান, পেট্রোল চালিত গাড়ি, এই সমস্ত কিছু একটা বিরাট দূষণ তৈরি করছে, যার ফলে যে তাপমাত্রা, সে তাপমাত্রার তারতম্য হচ্ছে। আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে এমনিতেই বরফ কমছে, বরফ গলছে। তার সঙ্গে মানুষ নিজে থেকেও তার
অবদান রাখছে এই ধ্বংসলীলায়। গ্লোবাল ওয়ার্মিং যে একটা বড় সমস্যা, সে কথা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। সিকিমের যে আবহাওয়া হওয়া উচিত ছিল, বা আজ থেকে 20 বছর 15 বছর আগেও সিকিমের যে ছবিটা আমরা লক্ষ্য করেছিলাম, বা আবহাওয়ার যে বিষয়টা ছিল, সেখানকার স্থানীয়রাই বলছে কেমন যেন পাল্টে গেছে। খেয়াল করে দেখুন, যারা কলকাতায় থাকেন বা শহরতলিতে থাকেন, আপনার এলাকার তাপমাত্রা ক্রমাগত পাল্টাচ্ছে। এই গরম আজ থেকে 10 বছর আগে এই পরিস্থিতি ছিল না। এখন এয়ার কন্ডিশন যন্ত্রটি আর লাক্সারি গুডস নেই। ওই মোবাইল ফোনের মতন এটা কেমন যেন একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। ফলে খেতে পাও আর না পাও, ইলেকট্রিসিটি কত উঠবে না উঠবে, ভাই বাঁচতে চাই একটু এসি লাগাও। লাগিয়ে তো ফেলছি, কিন্তু তার জেরে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে আমরা কজন ভাবছি। ঠিক একইভাবে এই সিকিমেও তার পরিবেশের ক্ষতি হচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও জীব বৈচিত্র্যেরও ক্ষতি হচ্ছে। যেসব জায়গায় আগে তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতি বা স্থানীয় লেপচা ভাষাটিকে মান্যতা দেওয়া হতো, সেখানে এখন হোটেল, কংক্রিটের ওয়াইফাই আর কর্পোরেট পর্যটনের ছাপ। অনেক জায়গায় রীতিমতো বন কেটে ফেলে একেবারে হোমস্টে বানানো হচ্ছে। এসব কাদের জন্য? এই উন্নয়নের ফলে কি তবে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য আর বজায় থাকবে? খুব স্বাভাবিকভাবেই উন্নয়ন প্রয়োজন। তাই পাহাড় কেটে রাস্তা যেমন হচ্ছে, তেমন পাহাড়ের গাছ কেটে তৈরি হচ্ছে বহুতল বাড়ি, হোটেল। কারণ পর্যটন বাড়ছে, বাইরের লোকেরা আসছে, হোটেলে কম পড়ছে, বানাও হোটেল। আর তাতে লাক্সারি ব্যবস্থা করে দাও, যাতে বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট হয়। আর এখানেই আমরা একটু একটু করে সিকিমের বুকে ছোরা ভুকে দিচ্ছি না। তার কারণ এই ধরনের বহুতলগুলো যখনই নির্মাণ হচ্ছে, তখনই কিন্তু ওই পাথুরে এলাকা দুর্বল হচ্ছে, শিথিল হচ্ছে তার শেকড়, নেমে আসছে ধস হিসেবে। এই ধস নামতে 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 সিকিমের এই যে উন্নয়নের ছবিটা বদলে যাবে না তো? তার কারণ ইতিমধ্যেই সিকিমেও কিন্তু আরও একটি সংকট প্রকট হয়েছে, আর তা হলো জল সংকট। পর্যটকরা প্রচুর পরিমাণে জল ব্যবহার করছেন, তারা যাচ্ছেন, সেখানে তাদের জন্য আবার সুইমিং পুলের ব্যবস্থাও করা হচ্ছে। এইবার খুব স্বাভাবিকভাবেই পাহাড়ে জল মজুত রাখা হয় খুব সীমিতভাবেই। এবার জল সংকট যদি বাড়ে তাহলে তো হবে না, পর্যটকদের পর্যাপ্ত জল দিতে হবে। ফলে সেখানেও এমন কিছু সিস্টেম তৈরি করা হচ্ছে জলের জন্য, যা মূলত প্রকৃতির যে গতিপথ, সেই গতিপথকে প্রতিরোধ করে, যা কিন্তু আগামীতে ভয়ঙ্কর হয়ে ওঠার পক্ষে যথেষ্ট। কারণ এই প্রকৃতির বিরুদ্ধাচরণের ফল হচ্ছে মারাত্মক। 2025 সালের 1 জুন, অর্থাৎ মাত্র দিন কয়েক আগেই এই সিকিমের ছাতেন এলাকায় ভারী বৃষ্টির কারণে একাধিক ভূমিধস ঘটেছে, যার ফলে সেনা ক্যাম্পে 3 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে, 6 জন নিখোঁজ হয়ে গিয়েছেন। এই ঘটনায় 2000 পর্যটক আটকে পড়েছিলেন। MI-17 এবং V5 হেলিকপ্টারে 2 দফায় 34 জন পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। লাচুং এবং ইউমথাং এলাকায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে মৃত্যু হয় 6 জনের। এর আগে 2023 সালের অক্টোবরে ঘটে সিকিমের আর এক ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরের সাউথ লোনাক হ্রদ, যা বরফ এবং গ্লেসিয়ারে তৈরি, হঠাৎ ভেঙে পড়ে, যার ফলে তিস্তা নদীতে সৃষ্টি হয় তীব্র বন্যা পরিস্থিতি। বাঁধ ভেঙে যায়, রাস্তাঘাট গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়, বহু মানুষ বাস্তুচ্যুত হয়, বহু মানুষ মৃত্যু এবং নিখোঁজ হয়ে যায়।
এখন সিকিমেও জলবিদ্যুৎ প্রকল্প, উঁচু পাহাড়ে রাস্তা এবং নানা রকম নির্মাণ কর্মযজ্ঞ চলছে। আর এ সমস্ত চলছে ওই বনভূমিকে কেটে। একদিকে বনভূমি কমছে, বরফের স্তর গলছে, আর তাপমাত্রা প্রতি দশকে বাড়ছে প্রায় 0.7 ডিগ্রি সেলসিয়াস হারে। এটাই কি সেই পথ যে পথে উত্তরকাশী হেঁটেছে? এবার কি তবে সিকিম তার অস্তিত্ব সংকটে হারিয়ে যাবে ম্যাপ থেকে? বলবো, উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী যেন এখন একটা ঘন ঘন ভেঙে পড়া শরীর। সালটা 2023, নভেম্বর মাস। সিলকারা টানেলের ধস, সেখানে নির্মাণাধীন একটি টানেলের ভেতরে 41 জন শ্রমিক আটকে পড়েন এবং প্রায় 17 দিন ধরে আটকে থাকেন। র্যাট হোল তৈরি করে, ছোট ছোট নালী তৈরি করে স্টিল পাইপের মাধ্যমে খাদ্য, পানীয় জল, অক্সিজেন পৌঁছে দেওয়া হতো তাদের। এরপর বহু কষ্টের পর তাদেরকে উদ্ধার করা যায়। তবে তাদের উদ্ধার করা গেলেও প্রশ্নটা থেকে যায়, এই ধস কি এড়ানো যেত না? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত খনন, দুর্বল ভূতাত্ত্বিক জরিপ এবং নির্মাণের সময় সুরক্ষার অভাবই ছিল এর মূল কারণ। চারধাম প্রকল্পের 4 লেন বিশিষ্ট রাস্তা তৈরির সময় যেভাবে পাহাড় কেটে ফেলা হয়েছে, তাতে গোটা উত্তরকাশী যেন এক ভঙ্গুর দেহে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টির চাপেই ভেঙে পড়ছে এই শরীর। তারও আগে 2023 সালের জুন মাস থেকে আগস্টে 1173টি প্রকাণ্ড ধসের সম্মুখীন হতে হয়েছিল ওই উত্তরকাশীকে। সাম্প্রতিক বছরগুলিতেও উত্তর হিমালয়ের 2 গুরুত্বপূর্ণ অঞ্চল উত্তরকাশী এবং সিকিম বারবার ভূকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ বন্যার মতন দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা কি নিছক কাকতালীয়? কি মনে হয় আপনাদের? নাকি এগুলো এক ভয়ঙ্কর ভবিষ্যতের পূর্বাভাস, যেখানে পাহাড় নিজেই তার অস্তিত্ব রক্ষা করতে লড়ছে? প্রশ্ন উঠছে, সিকিম কি তবে উত্তরকাশীর মতো এক দুর্যোগ প্রবণ অঞ্চলে পরিণত হচ্ছে? এই প্রশ্ন কেন উঠছে, কি বলছেন পরিবেশবিদরা? শুনুন। এইভাবে যদি বরফ গলতে থাকে এবং এইভাবে যদি ফ্লাড হতে থাকে, এমন একটা সময় আসবে যখন সিকিমে রাস্তা ধসে যাবে, সিকিমে যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট যত মেগাওয়াট বা কিলোওয়াট যত বিদ্যুৎ উৎপন্ন করার দরকার, জল মানে যেটা হাইড্রো প্রজেক্ট আর কি, জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা তখন ফেল করে যাবে, সেটা তখন পাবে না সময় মতো। ক্লাইমেট চেঞ্জ একটা বড় বিষয়, কিন্তু যেভাবে কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে এবং পাহাড়ে যেভাবে বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে, তো পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। এবং উত্তরকাশীতে যেটা হয়েছে সেটা সিকিমে হবে, যেটা আমরা বলছি হরপা বাঁধ, সেটা সিকিমে হবে। এবং তিস্তা নদীতে যদি হয়, সেটা নর্থ বেঙ্গলের অনেকটা অংশ এফেক্টেড হবে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এর জন্য কতটা দায়ী? এই প্রশ্নটা হলো সিকিম, উত্তরকাশী বা সমগ্র হিমালয় অঞ্চলের সংকট নিয়ে ভাবনার কেন্দ্রবিন্দু। প্রাকৃতিক দুর্যোগে মানুষের নিয়ন্ত্রণ নেই এমন একটা ধারণা অনেকের আছে, কিন্তু আধুনিক ভূবিজ্ঞান, জলবায়ু বিশ্লেষণ এবং পরিবেশ সমাজতত্ত্ব দেখিয়ে দিচ্ছে প্রকৃতি যত না হিংস্র, মানুষের লোভ এবং অবহেলা তার চেয়েও বেশি ধ্বংসাত্মক। উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে পাহাড়, না বুঝে কাটার ফলে দুর্বল হচ্ছে ভূমিস্তর।
আর এই দুর্বলতাই ভূমিধসের মূল কারণ। টানেল, হাইড্রো প্রকল্প, 4 লেন সড়ক, এসবের নামে যেভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে প্রকৃতিকে, তার ফলেই ঘটছে উত্তরকাশীর টানেলে ধস, সিকিমের বাঁধে ভাঙনের মতো ধ্বংসাত্মক ঘটনা। শিল্পায়নের ফলেই বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণ, তাপমাত্রা বাড়িয়ে তুলছে সারা পৃথিবীতে। হিমালয়ের বরফ প্রতিদিন গলছে, গ্লেসিয়ার, হ্রদ ফুলে উঠছে, এগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। ঠিক যেমনভাবে সিকিমের লোনাক হ্রদ ফেটে গিয়েছিল। রাস্তা, হোটেল, রিসর্ট বানানোর জন্য কেটে ফেলা হচ্ছে বন জঙ্গল। অথচ আমরা কম বেশি সবাই জানি যে বনভূমি কেবল সৌন্দর্য নয়, তা জলের ধারা ধরে রাখে, ভূমির স্থিতি বজায় রাখে, এমনকি ভূমিধস প্রতিরোধ করে। উত্তরাখণ্ডে বন কমছে প্রতি বছর গড়ে 4% হারে। চাপের মুখে সিকিম, উদ্বিগ্ন পরিবেশবিদরাও। দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বরফ গলছে এবং তার ফলে সিকিমে ফ্লাড হচ্ছে, নদীতে, তিস্তা নদীতে ফ্লাড হচ্ছে। সিকিমে এত ডিজেল গাড়ি চারদিকে বেড়ে গেছে পাহাড়ের আশেপাশে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের আশেপাশে। কাঞ্চনজঙ্ঘা দ্রুত হারে গলছে এবং অনেকগুলো পাহাড়ের মধ্যেই প্লাস্টিক পাওয়া যাচ্ছে, গাছ কাটা হচ্ছে এবং পাহাড়ের ভাইব্রেশন মানে কম্পন অনেক বেড়ে গেছে। এত ভারী ভারী মালবাহী পরিবহন হচ্ছে, লরি, ট্রাক ইত্যাদি যাচ্ছে। তো আগে যেভাবে রাস্তাঘাট তৈরি ছিল, পাহাড়ে যতটা সহ্য ক্ষমতা ছিল এখন তার বাইরে চলে যাচ্ছে এবং গাছগুলো পাহাড়কে আটকে রাখে। তো গাছগুলো কেটে ফেলে বিভিন্ন হোমস্টে হচ্ছে, হোটেল হচ্ছে, এছাড়া হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয়েছে। তার যখন কনস্ট্রাকশনের সময় অনেক ভাইব্রেশন হয়েছে। যত বেশি পর্যটক তত বেশি আয়। ভিউ পয়েন্ট, সেলফি স্পট, রিভার সাইড ক্যাম্প, এই আকর্ষণ তৈরি করতে গিয়ে আঘাত করা হচ্ছে পাহাড়ের নাভিমূলেই। পর্যটকেরা বাড়তি বজ্র ফেলছেন, ফলস্বরূপ পাহাড়ের জলস্তর কমে যাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। 1000 বছর ধরে পাহাড়ের মানুষ জানে কোথায় ঘর বানাতে হয় আর কোথায় নয়, কিন্তু এখন ভিউয়ের জন্য মানুষ নদীর ধারে খাড়া ঢালে বাড়ি বানাচ্ছে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আসলে কি জানেন তো, প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না, সে শুধু প্রতিক্রিয়া দেখায়। প্রকৃতির ধ্বংসলীলার জন্য মানুষ আংশিক নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। কিন্তু মানুষই পারে তো এটা বদলাতে। মানুষ, তুমি তাকে বারবার খুঁড়ে দিয়েছ, তার গায়ে কংক্রিট বসিয়েছ, নদীর পথ আটকে দিয়েছ, আর আজ সে তোমার পায়ের তলার মাটি টেনে নিচ্ছে। পাহাড়ের শরীর চিড়ে কাটছ টানেল, উন্নয়ন চাই, এই স্লোগানের নিচে 41 জন শ্রমিক মাটির নিচে আটকে পড়ল 17 দিন। বাঁচলেন ঠিকই, কিন্তু পাহাড় আজও সেই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে। যার জন্য বন কেটে ফেলা হলো সে আজ গৃহহীন, যার জন্য রাস্তা বানালে সে ভেসে গেল নদীর জলে। এই ধ্বংস মানুষই এনেছে। এই মৃত্যু ঘণ্টা আমাদেরই বাঁধা। প্রকৃতি পাহাড় আজ আর আমাকে তোমাকে আহ্বান করছে না মিষ্টি হেসে, সে চোখ রাঙাচ্ছে, তার শরীর কাঁপছে, সে বলছে থামো, এখনই থামো, ভয় পেতে শেখো, কারণ এই ভয় হয়তো একদিন তোমার আমার জীবনও বাঁচাবে। ভালোবাসা মানে সংবেদনশীলতা। ট্যুরিস্ট মানেই যেন বোঝা নয়, বরং প্রকৃতির অতিথির মতন আচরণ করাটা জরুরি। সিকিম আমাদের ডাকে ঠিকই, আমরা তো ভ্রমণ পিপাসু,
শান্তির খোঁজে বারবার ছুটে যায় সিকিমে, কিন্তু তার শান্তিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব নয় কি? প্রকৃতি শুধু দর্শনীয় নয়, পালনীয় বটে। সিকিম কোনো পর্যটন পোস্টকার্ড নয়, এটি একটি জীবন্ত পর্বত জীবন ব্যবস্থা, যেখানে বরফ গলে নদী হয়, মেঘ জমে জীবিকা হয়, আর প্রতিটি পাথর পাহাড়ের মেরুদণ্ড। কিন্তু আজ আমরা সেই মেরুদণ্ডেই আঘাত করছি। অহেতুক নির্মাণ, গ্লেসিয়ার, স্নায়ুর ওপর চাপ, পর্যটনের ভার আর মানুষের অবহেলায় সিকিম ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। আমাদের সময় এসেছে এবার থামার, ভাবার আর পথ বদলানোর। না হলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সিকিম শুধুমাত্র অপরূপ সুন্দর একটি ইতিহাস হয়েই থেকে যাবে। একটু ভাববেন, একটু দেখবেন, এই আশা প্রত্যাশা রইল। নমস্কার।